হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এখন আমরা যে চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে বল ও চাপ। ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার বল ও চাপ। তো চলো শুরু করা যাক। তো প্রথম আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বল। তো প্রথম যেটা জানবো বলের সংজ্ঞা। বল কাকে বলে? আসবো সংজ্ঞা। সংজ্ঞা তো আমরা যেটা বেশিরভাগ বইতে পড়ি বা জেনেছি, কোনো কিছু টানা বা ঠেলাকে আমরা বল বলি। তো এটা ততটা ভালো নয়। তো এর থেকে আমরা বলের সম্বন্ধে সঠিক একটা ধারণা পেতে পারছি না। তো সঠিক ধারণা পেতে একটা সঠিক সংজ্ঞা এমন হওয়া হচ্ছে যাতে আমরা একটা সঠিক ধারণা পেতে পারি। তো আমি সংজ্ঞাটা লিখে নিই আগে, তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলছি। তাহলে কি বলছে না, কোনো বহিঃপ্রযুক্ত কারণের ফলে যদি কোনো বস্তুর আকার, আকৃতি, অবস্থা বা অবস্থানের পরিবর্তন হয় বা হওয়ার উপক্রম করে তাকে আমরা বল বলি। তাহলে জিনিসটা কি হলো না, কোনো একটা বাইরের থেকে কোনো কিছু একটা প্রয়োগ করব, তার ফলে কি হবে না, যে কোনো একটা বস্তু সেটা স্থির হতে পারে বা গতিশীল হতে পারে, যে কোনো বস্তু তার কি হবে, আকারের কোনো পরিবর্তন হতে পারে। ছোট ছিল সোজা ছিল বাঁকা হয়ে গেল, হ্যাঁ, বা বাঁকা ছিল সোজা হলো, হ্যাঁ, বা কি হবে অবস্থার পরিবর্তন হবে। বা কি হবে অবস্থানের পরিবর্তন হবে। অবস্থান মানে কি, ধরো কোনো একটা স্থির বস্তু ছিল, তাকে ধাক্কা দিয়ে আমরা সরিয়ে দিলাম, গড়িয়ে দিলাম, তাহলে সে গতিশীল হলো। বা গতিশীল ছিল, তাকে আমরা বাধা দিয়ে দাঁড় করিয়ে দিলাম, তাহলে সে স্থির হলো, তাহলে তার অবস্থার পরিবর্তন হলো। আরেকটা কি বলা হচ্ছে, বা হওয়ার উপক্রম করে। তাহলে উপক্রম করে মানে না, ধরো এখানে একটা বড় বস্তু আছে, বস্তুটা আছে, একে আমি এখান থেকে বল প্রয়োগ করছি, আমি হাত দিয়ে ধরো ঠেলছি এই বস্তুটা, তাহলে এ সরছে না। একটা বড় বস্তু আছে, আমি এই বস্তুটাকে সরানোর জন্য যত পরিমাণ প্রয়োগ করতে পারছি না, তাহলে সে সরছে না। অথচ যদি কোনো ক্রেন নিয়ে এসে সরাতে যাই তাহলে সরিয়ে দেবো। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি ধাক্কা দিচ্ছে সরছে না, অথচ কি হচ্ছে না, একটা এইখানে যেহেতু আমি বল প্রয়োগ করছি, তো একটা হালকা মুভমেন্ট এখানে তৈরি হচ্ছে, হালকা সরছে না, পুরোটা সরেনি, কিন্তু এটা সরার উপক্রম করছে। জাস্ট তার আগের মুহূর্তে, সরার আগের মুহূর্তে যে পরিমাণ বল লাগছে আমি দিতে পারছি না, তাই সরছে না। এই হচ্ছে কেস। একে আমরা বল বলি। এর থেকে আমরা বলের একটা সঠিক ধারণা জানতে পারি। এরপরে আমরা যেটা আসবো, বল কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। পরে আসছে কি, বলে নির্ভরশীলতা। তাহলে ধরো এখানে একটা ছোট্ট বস্তু আছে, এখানে একটা বস্তু আমি আছে এখানে মাটিতে, মানে m1 ভরের একটা বস্তু আছে, একে আমি f1 বল প্রয়োগ করলাম। তাহলে সে এই বিন্দু ধরে a বিন্দুতে ছিল, সে সরে এই b বিন্দুতে এলো, সরে গেল এদিকে। তাহলে m ভরে একটা বস্তু আছে, তাকে f1 বল প্রয়োগ করলাম, সে সরে b বিন্দুতে এলো। এবারে এখানে আর একটু বড় বস্তু আছে, তাহলে এই এ বিন্দু, এই এ বিন্দু, এই বি বিন্দু, এই বি বিন্দু, এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে এই বড় বস্তুটা এর ভর ধরে নিলাম m2। সরাতে কত আমাকে নিশ্চয়ই বেশি বল প্রয়োগ করতে হবে, ধরে f2 বল প্রয়োগ করব। তাহলে দুটো ক্ষেত্রে, তাহলে এর ভর কম ছোট বস্তু, একে ঠেলে এই বি বিন্দুতে আনতে যে পরিমাণ বল দিতে হবে, এটা একটা বড় বস্তু, একে ঠেলে এই বি বিন্দুতে আনতে বেশি বল দিতে হবে। তাহলে এখান থেকে কি জানলাম, বল বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক। তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা কি পাবো, বল যেহেতু ফোর্স, তাহলে এফ ভেরিজেজ কি হলো, মানে সমানুপাতিক ভর মানে এম ভেরিজেজ, এটাকে আমরা এক নম্বর। এরপরে ধরো একটাই বস্তু নিলাম, একটা বড় বস্তু এখানে নিয়ে নিলাম, এখানে একটা বস্তু নিলাম, এখানে আছে, একে এফ
ওয়ান বল প্রথমে প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, এম একটা বস্তু আছে, এ বিন্দুতে আছে, বি বিন্দুতে, এই এ বিন্দু থেকে F1 বল প্রয়োগ করলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে। একটা সময় লেগেছে, নির্দিষ্ট সময়, একটা গতিবেগ পেয়েছে, একটা ত্বরণ একটা সৃষ্টি হয়েছে, এ ধরে নিলাম, A1 ত্বরণ সৃষ্টি হয়েছে। এবারে যদি বলটা আরো বেশি প্রয়োগ করি, যদি F2 বল প্রয়োগ করলাম, বেশি বল প্রয়োগ করলাম, সে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে তার ত্বরণটা একটু বেশি হবে। যত বেশি বল প্রয়োগ করবো তার গতিবেগ তত বেশি হবে, কম সময়ে বি বিন্দুতে পৌঁছাবে, তাহলে তার ত্বরণ বেশি হবে। তাহলে কি পেয়ে গেলাম 2 নম্বরে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? বল বস্তুর ত্বরণের সঙ্গে সমানুপাতিক। তাহলে এখান থেকে কি পাবো? এ ত্বরণ ইংরেজি কি? অ্যাক্সেলারেশন, ভেরিজের চিহ্ন হবে অ্যাক্সেলারেশন। তাহলে এই 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি? তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পাচ্ছি না, F ভেরিজেজ M ইন্টু A। কারণ তোমরা জানো, ভেদে পড়েছো বা পড়বে কি না, A ভেরিজেজ যদি B হয়, আবার A ভেরিজেজ যদি C হয়, তাহলে A ভেরিজেজ BC হয়। আবার একে তুলতে গেলে আমরা A সমান, যদি সমান চিহ্ন দিতে যাই, তাহলে K ইন্টু BC করি, K সমান আমরা কি বলি? ধ্রুবক। তো এখানেও সেম হবে, তাহলে বা F সমান আমরা কি পাবো? K ইন্টু M ইন্টু A। এই K সমান তাহলে কি হবে? ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক রাশি, তাহলে এর মান থাকবে কিন্তু কোনো একক থাকবে। তাহলে এর পরে আমরা আসবো বলের এককে। যখন একক আসবো তখন এই বলের একক তাহলে কি করতে হবে? কে যেহেতু ধ্রুবক, তার কোনো একক থাকবে না, তাহলে ভরের একক আর ত্বরণের একক, এই দুটোর গুণফল হলেই আমার বলের একক পেয়ে যাব। এরপরে যাবো আমরা এককে, বলের একক। তাহলে বলের একক, বলের দুটো একক, এটা হচ্ছে সিজিএস একক, এসআই একক। আমরা এই দুটো একক জানি সবসময়, সিজিএস আর এসআই। তো আমরা একটা বলের ইকুয়েশন পেয়েছিলাম, কি পেয়েছিলাম সেটা আগে যেটা রেখেছিলাম, F ইকুয়ালস টু K ইন্টু M ইন্টু A, এটা পেয়েছিলাম। এখান থেকে যখন আমরা একক লিখব, প্রথম সিজিএস, সিজিএস এ কি পাচ্ছি দেখো, বল কি হচ্ছে এম মানে ভরের একক। ভরের একক কি? ভরের একক সিজিএস হচ্ছে গ্রাম ইন্টু ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার সিজিএস এ পাচ্ছি। তাহলে গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা হয়ে গেল আমার সিজিএস পদ্ধতিতে বলের একক। তো একে পরম এককে কি বলা হবে? ডাইন। বাংলা লিখি ডাইন, TYN। এইটাকে আমরা বলবো পরম একক। এটা কি বলবো? পরম একক। এইটা হয়ে গেল আমার সিজিএস একক। এরপরে যেটা আমরা হবে এসআই একক। তাহলে এসআই তে ভরের মান কত? ভরের হচ্ছে কেজি, আর এর হচ্ছে কত? ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেজি, তারপর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হয়ে গেল এসআইটা আমার বলের একক, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর পরম একক যদি আমরা বলি, পরম একক কি হবে? নিউটন। কি বলে? নিউটন। এটা হয়ে গেল তার পরম। তাহলে কি কি পেয়ে গেলাম? এক পেয়ে গেলাম ডাইন, একটা পেলাম নিউটন। বলের একক পেয়ে গেলাম দুটো, একটা হচ্ছে নিউটন, একটা হচ্ছে ডাইন।
তো এরপরে আগে যে আমরা ইকুয়েশন পেয়েছিলাম, এই ইকুয়েশনটা এফ ইকুয়ালস টু কে এম এ, এখান থেকে আমি এই কে এর মানটা বের করব। তাহলে এই ইকুয়েশন যখন পেয়েছিলাম আমরা এফ ইকুয়ালস টু কে এম এ, তাহলে এখান থেকে বা যদি আমি কে সমান বের করি কত পাবো, তাহলে এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। এখান থেকে যদি কে সমান কি পাবে, এফ বাই এম। তাহলে এর যদি মান বসায় সিজিএস বা এস যে কোনো, তাহলে এক ডাইন যদি বসাই ডাইন, বা নিউটন যদি বসাই এক নিউটন বাই 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো টোটাল মানটা কত পাবো আমরা, 1 পাবো। তাহলে এই কে এর মান আমরা কত পেয়ে গেলাম, 1। তাহলে এখান থেকে যদি আমি বসিয়ে দিই, তাহলে অতএব এখান থেকে আমরা কি পাবো, এফ সমান এম এ। এইটা হয়ে গেল আমার বলের ইকুয়েশন, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো এই ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক। ডাইনের মধ্যে সম্পর্ক এটা আমরা জানবো, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি পেয়েছিলাম, এক নিউটন সমান কি পেয়েছিলাম, 1 কেজি ইন্টু 1 মিটার পার 1 সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি সমান কত পাবো, 1000 গ্রাম ইন্টু 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো, 1 3 2 5টা শূন্য বসে যাবে, 3 4 5 কি পেয়ে যাবো, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5টা শূন্য, 1 2 3 4 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে কত, ডাইন। তাহলে এটাকে আমরা কত লিখবো, 10⁵ যতগুলো শূন্য থাকবে ততটা পাওয়ারে বসে যাবে, ডাইন হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন। আমি পেয়ে গেলাম, এটা আমরা আগেই জেনেছি, গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে ডাইন। দেখো এরপরে যেটা আসবো সেটা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রা, তাহলে বলের ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এটা পেয়েছিলাম আমরা। তাহলে এখান থেকে কি পাবো, তাহলে বলের মাত্রা, মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, এটা তোমরা জানো। যদি না লিখো তাহলে ভুল হবে, তাহলে সবসময় থার্ড ব্র্যাকেট লিখতে হবে। তাহলে এইটা হলো মাত্রা। তাহলে বলের মাত্রা সমান ভর তার মাত্রা ইন্টু ত্বরণ তার মাত্রা। তাহলে ভরের মাত্রা আমরা কি জানি, ক্যাপিটাল এম ইন্টু ত্বরণের মাত্রা কি, এল T⁻⁻²। এটা হয়ে গেল আমার ত্বরণের মাত্রা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এম এল T⁻²। এইটা হয়ে গেল আমার বলের মাত্রা। তাহলে বলের মাত্রা কত, এম এল T⁻²। এই পেয়ে গেলাম আমরা মাত্রা। তাহলে বলের মাত্রা সমান কি পেলাম, বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে বলের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা, তাহলে এম ইন্টু এল T⁻², তাহলে এম এল T⁻²। এরপরে আমরা যেটা তোমাদের আসবো সেটা হচ্ছে এই বলের প্রয়োগ। এত কিছু তো জানলাম, বলের একক জানলাম, সংজ্ঞা জানলাম, তার মাত্রা জানলাম, তাদের মধ্যে সম্পর্ক জানলাম, তার ইকুয়েশন জানলাম এফ ইকুয়ালস টু এম এ। এরপরে এর প্রয়োগ, কোথায় প্রয়োগ করা হয়, একটা সাধারণ একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা প্রয়োগ, একটা স্প্রিং আছে,
এটা M1 ভরের একটা বস্তু আছে, পাশে আরেকটা তুলনামূলক একটা বড় বস্তু ঝুলিয়ে দিলাম, M2 ভরের একটা বস্তু, তাহলে এটা H1 আর এটা হয়ে যাবে H2। এইটা হবে তাদের মধ্যে ডিফারেন্স, H2 মাইনাস, তাহলে এইটা হবে তাদের মধ্যে ডিফারেন্স। এটা কত হবে? H2 মাইনাস H1, এটা হবে তাদের মধ্যে ডিফারেন্স। কেন হয়েছে এই ডিফারেন্সটা? না এদের মধ্যে একটা কাজ করেছে। কে কাজ করেছে? না এখানে পৃথিবী আছে, এর একটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, সমস্ত বস্তু নিচের দিকে কাজ টানছে জি। এইটার জন্য যে যত ভারী বস্তু হবে সে তত নিচের দিকে বেশি যাবে, তাহলে এদের মধ্যে একটা এক্সপান্ড তৈরি হবে, এ বেশি গেছে এ কম গেছে, তাহলে একটা কাজ হয়েছে। তাহলে কাজ হলে W সমান কি পেয়েছি? না M ভরে বস্তু, তাহলে M আর গ্র্যাভিটেশনাল ফোর্স G টানছে, তাই তাকে G, তাহলে mg। হ্যাঁ এইটা হয়েছে আমি এখান থেকে একটা ইকুয়েশন। তাহলে M সমান কি? এটা হচ্ছে ভর, আর এটাও এক প্রকার ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ G, আর এটা হলো আমার একটা বল W। তাহলে এটাও আমার পেয়ে গেলাম আমি একটা বলের ইকুয়েশন। এই ধরো এইটা তোমার যখন বের করতে দিবে যে কেন এটা এক্সপান্ড হচ্ছে, এটা এক প্রকারের প্রয়োগ তোমরা দেখতে পারো। তাহলে এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন তোমাদের আসতে পারে, এক আসতে পারে সংজ্ঞা, 2 আসতে পারে বলের একক, 3 হচ্ছে নিউটন ও ডাইন, এদের মধ্যে সম্পর্ক, 4 আসতে পারে তোমাদের মাত্রা, 8 আসতে পারে বলের ইকুয়েশনটা আসতে পারে F ইকুয়ালস টু ma, এটা আসতে পারে মানে বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই কোশ্চেনগুলো মেইনলি এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ঠিক আছে, এতদূর তো এই হলো তোমাদের কোশ্চেন। এরপরে যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।